আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো তোমাদের ভালোবাসা খুনসুটি গল্পের ৮ নম্বর পর্ব মানে শেষ পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। কখন কার প্রতি কিভাবে ভালো লাগে এসে যায় সেটা এই অবুঝ মনটা কিছুতেই বুঝতে পারে না। শুধু হঠাৎ করেই কাউকে ভালো লেগে যায়, তেমনই কিয়ানার সাথেও এমনটাই ঘটেছে। হঠাৎ করে দ্বিতীয়বার কাউকে আবার ভালো লেগে যায়, তবুও প্রথম ভালো লাগা থেকে ভালোবাসার নাম দেওয়া তাসফিকে ছাড়া অন্য কারোর প্রতি নজর দিবে না সে। শুধু ভালো লাগতে সীমাবদ্ধ রাখতে চায়। তাসফির সাথে রূপার সংসারের হাল ধরতে চায়, তার মেয়েকে সামলে রাখতে চায়। রূপার পরিণতিটা ঠিক না জানলেও তামার বলা মাম্মাম অনেক দূরে, এই কথাটাই অনেক কিছু বোঝা যায়। হয়তো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, তা না হলে এমন কথা কেমনে বলে। তামার বছরটা প্রায় 2 থেকে আড়াই বছরের হবে হয়তো। তার মানে তাসফি ও রূপার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটা হয়তো 2 থেকে আড়াই বছর আগে ঘটে গেছে। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর বেশি আসছে, এক্সকিউজ মি, আপনি কইকে চিনেন? পুরুষালী কণ্ঠে শুনে তার ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে তারপর কিয়ানা পিছন দিকে তাকালো। সামনে তাকিয়ে দেখে ছেলেটা তামাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে সামনে, ঠোঁটে এক ঝিলকে হাসি। ছেলেটা আবারও বলল, তামা মানে আপনার সাথে কি করছিল? চিনেন ওকে? নিজের ভাবনাগুলোকে দূরে সরিয়ে দিল কিয়ানা। হালকা হেসে আস্তে করে বলে উঠল, আগে চিনতাম না, কিন্তু একটু আগে পরিচিত হলাম, তাই না বুড়ি? বলেই তামার গাল টেনে দিল। তামাও সাথে সাথে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। একটু থেমে কিয়ানার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, ও তাসফি স্যারের মেয়ে তাই তো? হালকা হাসলো ছেলেটা। কিয়ানা বোঝার চেষ্টা করলো ছেলেটা তাসফির ঠিক কি হয়। কৌতূহল দমাতে না পেরে বলেই ফেললো, আপনি ওর কি হন? ছেলেটা আবারও হাসলো। তামার গাল টেনে নিয়ে বলল, মামুনি বলো তো আন্টিকে, কে হই আমি তোমার? তামা বলল, তাই। তামার কথাগুলো শুনে ব্রুকুচকে তাকালো কিয়ানা, বোঝার চেষ্টা করলো ঠিক কি বলল। তার মুখের অঙ্গভঙ্গি দেখে হু হু করে হেসে উঠলো ছেলেটা। তামাও খিলখিল করে হাসতে লাগলো। ছেলেটা বলল, বুঝতে পারলেন না তো? আসলে চাচা মামা দুটোই হই আমি ওর, কিন্তু কি বলে ডাকবে ভেবে পাই না, তাই দুটোকে বাদ দিয়ে তাতাই বলে ডাকে। তার কথা শুনে কিয়ানা হাসলো। এবার বুঝতে পারলো ছেলেটা তাসফি ও রূপার ভাই হয়, কিন্তু কেমন ভাই হয় সেটা জিজ্ঞেস করার আগেই ছেলেটা বলে ফেললো, বাই দ্য ওয়ে আমি রাহাত, আপনি? কিয়ানা বলল, আমি কিয়ানা। নিজের নাম বলে রাহাত নামটা মনে করার চেষ্টা করলো কিয়ানা, কিন্তু তাসফি ও রূপার নামটা ছাড়া ডায়েরিতে থাকা কোনো নামই তার মনে পড়ছিল না। কিন্তু মনে মনে ভেবে নিল রূপার কথা জিজ্ঞেস করবে এই ছেলেটার কাছে। তামা বললেও তার আরো শিওর হওয়া প্রয়োজন। অপারেশনের পর রূপার সাথে ঠিক কি হয়েছিল সেটা জানা প্রয়োজন, তা না হলে কিছুতেই শান্তি পাচ্ছে না সে। কথাগুলো ভাবতে রাহাতের দিকে তাকালো। তামার সাথে দুষ্টুমিতে মেতে আছে। হঠাৎ আদো বলিতে বলে উঠল, তাই বাবাই আমাকে বকেছে। তারপর ওই ছেলেটা বলল, মানে রাহাত বলল, কি এত বড় সাহস? আমাদের মামুনিকে তোমার বাবাই বকা দিয়েছে? তোমার বাবাইকে বকা দিয়ে দিব আমি? তামা বলল, না, বাবাইকে বকা দিবে না তুমি, বাবাই বেস্ট। বলে থামলো সে। তারপর কিছুটা মন ভার করে ছলছল চোখে তাকিয়ে বলল, মাম্মাম পচা আমার কাছে আসে না, আদর করে না। তারপর রাহাত বলল, আসবে তো মামুনি, তোমার মাম্মাম তো অনেক দূরে আছে, তাই আসতে পারছে না। মনটা ভার করে বলল সে। রাহাতের কথায় কিছুটা কাজ হলেও পুরোপুরি ভাবে হলো না। একই সুরে বলে উঠল, মাম্মাম পচা আমাকে আদর করে না। রাহাত এবার কিছু বলল না, করুণ চোখে তাকিয়ে রইল শুধু। তাদের কথা কিয়ানা ভাবতে লাগলো এটাই সুযোগ, এখনই জিজ্ঞেস করা উচিত। যদিও এখন বুঝতে পারছে রূপা হয়তো আর বেঁচে নেই, তবুও অপারেশনের পরের ঘটনাটা জানা খুবই দরকার। তাসফিও তামার সাথে বাকিটা জীবন কাটানোর জন্য হলেও প্রয়োজন। কিছুটা দ্বিধাবোধ নিয়ে তারপর বলে উঠল, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। কিয়ানার দিকে তাকিয়ে আলতো এসে বলল, জি জি অবশ্যই। তারপর কিয়ানা বলল, আসলে ওর মায়ের কি হয়েছিল? রাহাত কিয়ানার প্রশ্নের ধরনটা দেখে অবাক হলো, কিন্তু গুরুত্ব দিল না সেই দিকে। নর্মাল প্রশ্ন ভেবে বলতে লাগলো, আসলে ওর মা মানে রূপার সাথে। কিছু বলার আগে হঠাৎ তার মোবাইলটা বেজে ওঠাই চুপ হয়ে গেল। পকেট থেকে মোবাইল বের করতেই দেখলো তাসফি ভাই নামটা ভেসে উঠেছে। সময় নষ্ট না করে সাথে সাথে মোবাইলটা রিসিভ করলো আর হ্যালো বলতে নিল। কিন্তু তার কিছু বলার আগেই ওপাশ থেকে কর্কশ কণ্ঠে ভেসে আসলো, কোথায় তুই? এতক্ষণে আসিসনি কেন? এদিকে মেয়েটার জ্বালায় আমি শেষ, তাড়াতাড়ি আয়। তাসফি ভাই, আমি তোমার ডিপার্টমেন্টের সামনে আছি, তামা আমার সাথে আছে, চিন্তা করো না। তাসফি বলল, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না, তাড়াতাড়ি ওকে নিয়ে এগিয়ে আয়, আমি বের হচ্ছি। রাহাত বলল, ঠিক আছে। বলে কলটা কেটে দিল রাহাত।
এতক্ষণে তামার কোল থেকে নেমে তামা দুষ্টামি শুরু করে দিয়েছে কিয়ানার সাথে। খুব তাড়াতাড়ি যেন মিশে গেছে তার সাথে। রাহাত কিছুটা এগিয়ে গিয়ে কিয়ানাকে উদ্দেশ্য করে বলল, সরি, আর কথা বলতে পারছি না আপনার সাথে, আজকে যেতে হবে, তারা আছে একটু। কিন্তু ওর মা কথাটা শেষ করার আগে তামার হাত ধরে সামনে এগোতে লাগলো রাহাত। এখন না গেলে নিশ্চিত তাসফির থেকে ধমক শুনতে হবে। এগিয়ে যেতে তাসফি বেরিয়ে আসলো, এগিয়ে আসতে লাগলো তাদের দিকে। তামা তার লাফালাফি বন্ধ করে দিল তার বাবাইকে দেখে, চুপ হয়ে গেল। রাহাত বলল, তাসফি ভাই, তুমি নাকি ওকে বকা দিয়েছ? তাসফি বলল, তো বকবো না, মেয়ে আমার ভার্সিটিতে আসবে ব্যাগপত্র নিয়ে আসলাম, তার নাকি বই লাগবে, তাও দিলাম, কিন্তু তার মামুমের ডায়েরিটা লাগবে। তারপর অনেক চেষ্টা করে বোঝালাম, কিন্তু লাভ হলো না, বাধ্য হয়ে দিতেই হলো। কিন্তু কি করলো, ডায়েরিটা হারিয়ে ফেললো সে। আর বললো তো বললো কখন, বাসায় যাবার পর। এখন ডায়েরিটা আমি কোথায় খুঁজে পাবো, কিভাবে পাবো? রূপার কত স্মৃতি জড়িয়ে আছে সেই ডায়েরির সাথে। গভীর সুরে কথাটা বলল। তামার দিকে তাকালো তাসফি, ফেল করে তাকিয়ে আছে মেয়েটা। বাবার কথাগুলো বোঝার চেষ্টা করছে, একদম মায়ের মতো তাকিয়ে আছে। ওর জায়গায় রূপা থাকলে ঠিক এইভাবেই তাকিয়ে থাকতো। মেয়েটার এইভাবে তাকানো দেখে হুট করে রাগটা চলে গেল তাসফির। মুখে একটা মৃদু হাসি ফুটিয়ে মেয়েটাকে হাত বাড়িয়ে কোলে তুলে নিল। অভিমানী মুখ ফিরিয়ে নিল মেয়েটা। মেয়ের অভিমানী মুখটা দেখে হালকা হাসলো তাসফি। রাগ অভিমান সবকিছুই মায়ের মতো হয়েছে। রূপার কথা ভাবতেই হঠাৎ মনে পড়লো, রূপার বারবার বলেছিল সে না থাকলে মেয়েটাকে যেন না বকে, সবসময় যেন আগলে রাখে। এই সামান্য কথাটা রাখতে পারলো না সে। তাসফি মেয়েটার গাল টেনে বলে উঠলো, সরি আম্মু, আর বকা দিবে না বাবাই। তামা বলল, তুমি আমাকে বকা দিয়েছ কেন, আমি রাগ করছি। তাসফি বলল, সরি আম্মু, আর বকা দিব না আমার আম্মুটাকে। তামা বলল, তাহলে আদর করো। তাসফি বলল, তার গাল টেনে চুমু দিতে হেসে উঠল সেও আদর করতে লাগলো তাসফিকে। কিছুটা দূর থেকে তাদেরকে দেখতে লাগলো কিয়ানা, কিন্তু তাদের কোনো কথাই কানে আসলো না। তাসফিকে কালো শার্টে দেখে বুকের ভিতর চিনচিন করে উঠল। মনে পড়ে গেল রূপার ডায়েরির পাতায় লেখা কিছু কথা। আসলে তাসফি স্যারকে কালো শার্টে মারাত্মক সুন্দর লাগে, যে কোনো মেয়ের বুকে আঘাত আনতে সময় নিবে না। এজন্যই বুঝি তাসফি স্যারকে কালো রঙের শার্ট পরতে বারণ করত। হঠাৎ ডায়েরিটার কথা মনে হতে ভাবতে লাগলো, ডায়েরিটা তো ফিরিয়ে দেওয়া উচিত, আর এই সুযোগে তাসফির সাথে কথা বলা হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ, এগিয়ে যেতে লাগলো। কিন্তু তার আগে তাসফিরা চলে গেছে ক্যাম্পাসের গেট পেরিয়ে। কিয়ানা ছুটে গেল সেই দিকে, কিন্তু নাগাল পেল না। সেখানেই দাঁড়িয়ে পড়তে হলো তাকে। মনটা ভার ও সূক্ষ্ম অনুভূতি নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে আসলো কিয়ানা। কেন জানি গত 3 দিনে কোনো কিছুতে মনোযোগ দিতে পারছে না সে। বারংবার তাসফি, তামা ও রূপার নামটাই উকি দিয়ে যাচ্ছে তার মনে। এই 3 দিনে লাগাতার ভার্সিটিতে আসলেও রূপার ব্যাপারে কোনো কিছুই তথ্য বের করতে পারেনি সে। আর না পেরেছে তাসফিকে ডায়েরিটা ফিরিয়ে দিতে। তামারও কোনো দেখা নেই। আজকে মিমি না আসায় কিছুটা হলেও খারাপ লাগছে তার। প্রতিদিন তার বকবকানিগুলো শুনতে বিরক্ত লাগলেও আজকে তা মনে হচ্ছে না। মিমির কথা শুনে কিছুটা হলেও সময় কাটতো। আপাতত এখন কোনো ক্লাস নেই, তাই ক্লাসরুম থেকে বেরিয়ে হাঁটতে লাগলো ক্যাম্পাসে। হঠাৎ তার চোখ পড়লো এক জায়গায়। চোখ পড়তে হঠাৎ চোখ দুটো চকচক করে উঠলো। তামা গুটিসুটি পায়ে কি যেন একটা খুঁজেই চলেছে, আর সেখানে দাঁড়ালো না কিয়ানা। দ্রুত পায়ে এগিয়ে এলো, একটা হাসি দিয়ে বলে উঠলো, কিয়ানা বড়ি, আমাকে চিনতে পেরেছ? তামা একটু মনে করার চেষ্টা করছে কিয়ানাকে। মনে পড়তে হঠাৎ মাথা জাকালো। তার আদৌ বলিতে বলল, তুমি তো সে আন্টি যে আমাকে ফেলে দিতে চাইছিলে। তারপর তামার কথা শুনে সে একটু হেসে উঠল। আলতো করে গাল টেনে নিয়ে বলল, মনে আছে দেখছি, ধাক্কা দেবার জন্য সরি। হ্যাঁ, আন্টির ভুল হয়ে গেছে। বলেই ব্যাগ থেকে একটা চকলেট বের করে তামার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। তামা বলল, আমি নিব না, বাবাই বকা দিবে। তামার কথা শুনে কিয়ানা বলল, এটা তোমার জন্য এনেছি, নাও বুড়ি। তামা মাথা জাকালো, নিবে না সে। কিয়ানা কিছু বলতে চাইলেও ভেসে আসলো একটা গম্ভীর কণ্ঠস্বর। তামা সাথে সাথে সেই দিকে তাকালো। তামাকে লক্ষ্য করে পিছনের দিকে তাকালো কিয়ানা। আর অনেকটা কাছে দাঁড়িয়ে আছে তাসফি। হঠাৎ এতটা কাছে তাসফিকে দেখে কিছুটা চমকে গেল কিয়ানা। সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়ালো। কিয়ানাকে চিনতে পেরে তাসফি বলে উঠলো, আরে কিয়ানা, তুমি ওর সাথে? কিয়ানা বলল, হ্যাঁ, আসলে ওর সাথে সেদিন ধাক্কা লেগে গিয়েছিল। তারপর ও বলল, আপনার মেয়ে ও। আজকে ওকে দেখলাম কিছু একটা খুঁজছে, তাই। তাসফি বলল, ইস, এই মেয়েটাকে নিয়ে পারি না, একদম এক জায়গায় বসে থাকতে চায় না মেয়েটা। আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে যাচ্ছি, আর তুমি এইখানে কি খোঁজো আম্মু? প্রচন্ড বিরক্ত নিয়ে কথাটা বলল তাসফি। বাবার কথা শুনে মনটা ভার করে বলে ফেললো, আমি মাম্মুমের বইটা খুঁজছি। মেয়েটা যে ডায়েরি খোঁজার কথা বলছে সেটা বুঝতে পারলো তাসফি। তামার কথায় কিছুটা মায়া লাগলো তার। বাবার মন খারাপের কারণ হয়ে থাকতে চায় না বলেই ডায়েরিটা খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দু হাত বাড়িয়ে দিয়ে মেয়েকে কোলে তুলে নিল। আদরে গলায় বলল, ডায়েরিটা তোমার খুঁজতে হবে না আম্মু, আমি ঠিক খুঁজে বের করে নিব। তুমি আর এইভাবে হুটহাট আমাকে না বলে চলে আসবে না। মাথা জাকালো তামা। বাবার কথা শুনবে সে। সামনের দিকে তাকিয়ে কিয়ানা কিছু বলতে গেলে ব্যাগ থেকে ডায়েরিটা বের করলো। তাসফির দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার এটার কথা বলছেন কি? ডায়েরিটার দিকে নজর পড়তে অবাক হলো সে। তামা ডায়েরিটা দেখে তৎক্ষণাৎ কিয়ানার হাত থেকে ছিনিয়ে নিল আর চিৎকার করে উঠল, এই তো মাম্মামের বই বাবাই, পেয়েছি বই। তাসফি অবাক হয়ে বলে উঠল, ওটা তোমার কাছে কিভাবে আসলো? কিয়ানা বলল, আসলে সেই দিন লাইব্রেরিতে পেয়েছিলাম, এই কয়েকদিনে আপনাকে নাগালে পাইনি, তাই আর দেওয়া হয়নি। ডায়েরিটা দেখে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়লো তাসফি। কিয়ানার দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস। তামার থেকে হঠাৎ করে হারিয়ে গিয়েছিল। এই ডায়েরিটার মাঝে অনেক স্মৃতি লুকিয়ে আছে আমাদের। তৎক্ষণাৎ কিছু বলল না কিয়ানা। একটু সাহস করে ধীরে গতিতে আস্তে করে বলে উঠল, রূপা, না মানে তামার আম্মুর কি হয়েছিল পরে? কোথায় আছে উনি? হঠাৎ চমকে উঠল তাসফি। কৌতূহলী চোখে কিয়ানার দিকে তাকালো। তাসফির হঠাৎ এমন রিয়াকশনে ভরকে গেল কিয়ানা। আমতা আমতা করে বলে উঠল, সরি স্যার, আসলে ডায়েরিটা আমি পড়ে ফেলেছি। গুরুগম্ভীর ভাব থেকে নিজেকে স্বাভাবিক চেহারায় আনার চেষ্টা করলো তাসফি। হঠাৎ কণ্ঠে মলিনতা এনে বলে উঠল, পরেই যখন ফেলেছ তখন আর কি করার? অনেক কিছুই জেনে গেছো তাহলে? কিয়ানা বলল, সরি স্যার, নিজের কৌতূহলকে দমিয়ে রাখতে পারিনি। তাসফি কিছু না বলে চুপ করে থাকলো। কিয়ানা বলতে লাগলো, আপনার স্ত্রীর অপারেশনের পর কি হয়েছিল? সুস্থ হয়েছিল নাকি? না মানে ডায়েরিতে লেখা অনুযায়ী আপনার স্ত্রীর তো এই ভার্সিটিতেই পড়ার কথা ছিল, কিন্তু এতদিনে তো ওনাকে দেখলাম না, তাই আর কি। সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলে উঠলো, কিছু মনে করবেন না, আসলে আপনাদের এত সুন্দর ভালোবাসার অসমাপ্ত পরিণতি মেনে নিতে পারিনি, তাই জানার আগ্রহটা প্রবল হয়ে উঠেছে। সহাসই উত্তর দিল না তাসফি। বেশ কিছুটা সময় নিয়ে ছোট করে বলল, চলো ওখানটায় গিয়ে বসি। ক্যাম্পাসের একটা গাছের কাছে বেঞ্চের দিকে ইশারা করে বলল। কিয়ানার উত্তরের আশা না করে তামাকে নিয়ে সে এগিয়ে গেল তাসফি, কারণ সে জানে কিয়ানা ঠিকই আসবে। বেঞ্চে বসে পকেট থেকে নিজের মোবাইলটা বের করে তামার দিকে এগিয়ে দিল আর বলল, চুপ করে বসে গেমস খেলো আম্মু, একদম এদিক ওদিক যাবার চেষ্টা করবে না। সাথে সাথে মাথা জাকিয়ে না বলল তামা, সে এখন মায়ের ডায়েরিটা নিয়ে ব্যস্ত, এখন আর কিছুর প্রয়োজন নেই তার। কিয়ানা আসতে তাকে ইশারা করে বসতে বলল। একটু সময় নিয়ে বলে উঠল, একটা ছেলে যখন তার ভালো নজর বা খারাপ নজরে একটা মেয়ের দিকে তাকায়, চোখ দিয়ে ভালো লাগা বা নিজের অনুভূতি বোঝায়, তখন সেই মেয়েটা কিন্তু খুব সহজেই বোঝা যায় ছেলেটার মনোভাব। ঠিক তেমনই একটা ছেলের ক্ষেত্রেও সামনের মেয়েটা তার দিকে কেমন নজরে তাকায়, কি বোঝাতে চায়, একটা ছেলেও কিন্তু খুব সহজেই বোঝা যায়। তোমার এই সূক্ষ্ম নজরটাও আমার চোখ এড়ায়নি। তুমি এডুকেটেড গার্ল, এতক্ষণে হয়তো বুঝে গেছো আমি কি বলতে চাইছি। থামলো তাসফি। সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও ইশারায় তামার দিকে তাকিয়ে বলল, ওর মা আর ও আমার জীবনের পুরো অংশ। আমার কাছে থাকলো এবং দূরে থাকলেও ওদের দুজনের কাছে আমার সমস্ত কিছু গচ্ছিত আছে। রূপা না থাকলেও ওর জায়গাটা আমি তোমাকে দিতে পারবো না। শুধু তোমাকে কেন, কাউকেই দিতে পারবো না। হুট করে তাসফির দিকে চোখ তুলে তাকালো কিয়ানা, কিন্তু বলার মতো কোনো কিছুই খুঁজে পেল না। তাকে যে এইভাবে সরাসরি কথাগুলো বলবে তাসফি, সেটা ভাবতেই পারিনি। কিয়ানাকে চুপ থাকতে দেখে আবারও বলল, রূপার ডায়েরিটা ইতিমধ্যে পড়ে ফেলেছ, অনেক কিছু জেনে গেছ, তাই এরপরের অপারেশনে কি হয়েছিল সেটা জানতে চাওয়া অস্বাভাবিকের কিছুই নয়। চেন্নাই নিয়ে যাবার পর ডক্টর বেশ কিছু টেস্ট দেয়। রিপোর্ট আসার পর জানা যায় টিউমারের অবস্থান বেশি দিন হওয়ার কারণে অপারেশনে 50% চান্স আছে রোগীর বাঁচার। রোগীর কিছু হলে তারা দায়ভার নিতে পারবে না জানায়। ভেতরে ভেতরে প্রচন্ড ভেঙে পড়লেও বাইরে প্রকাশ করতে দেয়নি। নিজেকে শক্ত রেখে সাইন করতে হয়েছিল সেই পেপারগুলোতে। সেই দিন ওর হঠাৎ সামনের দিকে তাকিয়ে তাসফি চুপ হয়ে গেল। কিয়ানাও তাসফিকে লক্ষ্য করে সামনের দিকে তাকালো। সেই দিকে একটা মেয়ে জড়িয়ে ধরে আছে তামাকে। তামার প্রচন্ড খুশি হলো, পরক্ষণে মুখটা ভার করে ফেললো। মেয়েটাকে দেখে ঠিক বুঝতে পারলো না কিয়ানা মেয়েটাকে। তাসফির দিকে তাকাতেই দেখতে পেল ওর চোখ মুখ শক্ত হয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে। ইতিমধ্যে তামা ছুটে এসে তার বাবার কোলে বসে পড়েছে। তামা মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে মুখ ভার করে তাসফির কোলে গিয়ে বসতেই সেদিকে লক্ষ্য করলো মেয়েটার মুখে হাসি বজায় থাকলেও তাদের সাথে কিয়ানাকে দেখে চোখ পড়তে সেদিকে হাসিটা যেন মিলিয়ে গেল। এগিয়ে গেল তার সামনে, চোখ শক্ত করে মেয়েটার দিকে তাকিয়ে আছে তাসফি। মেয়েটার সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই।
কিয়ানার দিকে ভ্রুকুচকে তাকিয়ে তাসফিকে উদ্দেশ্য করে বলল, আরে তাসফি স্যার যে ভরা ক্যাম্পাসে এইভাবে বসে প্রেমের ক্লাস কবে থেকে শুরু করলেন? কিয়ানার দিকে একবার তাকিয়ে সামনে তাকালো তাসফি, কিছুটা ধমকের সুরে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, তোমাকে এইখানে কে আসতে বলেছে বেয়াদব? তাসফির ধমকে সামনের মেয়েটা কিছুটা কেঁপে উঠল, কিন্তু তবুও তাসফির কথায় তেমন পাত্তা দিল না। কিয়ানার দিকে ভ্রুকুচকে তাকিয়ে প্রখর করতে লাগলো, বোঝার চেষ্টা করলো মেয়েটাকে আর তাসফির সাথেই বা কি করছে। কিয়ানাও একইভাবে প্রখর করে চলেছে মেয়েটাকে। পরনে হালকা ছায়ারঙা লন কামিজ, সাথে ম্যাচিং করা হিজাব, চোখে শুধু কাজল ছাড়া আর কোনো সাজ নেই। গভীরভাবে দেখে অবাক হলো কিয়ানা। তাসফি আর তামার সাথে অনেকটাই মিল আছে তাদের চেহারার। তিনজনের চেহারা প্রায় একরকমই মনে হচ্ছে। হঠাৎ কিছু একটা ভাবলো কিয়ানা। মেয়েটা তাসফির কথায় তেমন একটা পাত্তা দিল না, তাতে দাঁত চেপে বলে উঠলো, আপনার ক্লাস তো আমি পরে নিব, আগে মেয়েটাকে দেখি। বলে তাসফির কোলে থাকা তামার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তৎক্ষণাৎ কিয়ানার মুখ থেকে অজান্তে অস্পষ্ট সুরে বেরিয়ে আসলো রূপা নামটা অজান্তে আস্তে করে বললেও তাসফির কানে ঠিকই গেল। কিয়ানার দিকে তাকিয়ে হালকা এসে মাথা নাড়ালো তাসফি, অর্থাৎ সে ঠিকই ধরেছে। বিস্মিত হলো কিয়ানা, অবাক হয়ে তাকিয়ে রইল রূপার দিকে। রূপা বলল, কেউ কি তার মাম্মামের উপর রেগে আছে? নিজের মুখটা ফিরিয়ে নিল তামা, তাকালো না পর্যন্ত। মেয়েটার দিকে তাকিয়ে অভিমানী মুখটা দেখে হালকা হাসলো তাসফি, কিন্তু হাসিটা গোপন করে গম্ভীর সুরে বলে উঠলো, কেন এসেছো ভার্সিটিতে? বাসায় তো বলে আসার পরও তোমাকে কে আসতে দিল? বাসায় গেলে দেখা হতো তোর সাথে। আমি বললাম একদম কথা বলবেন না আপনি, ওকে কেন নিয়ে আসছেন আপনি? বাসায় রেখে আসলেই তো হতো, আমাকে আর কষ্ট করে এখানে আসতে হতো না। এতক্ষণে রাগটাও ভাঙাতে পারলাম। একটু থামলো রূপা, কিনার দিকে তাকিয়ে কপাল কুচকে একবার তাকিয়ে তাসফির দিকে তাকালো। এবার দাঁতে দাঁত চেপে বলে উঠলো, অবশ্য ওকে এনে ভালোই করেছেন, এখানে না আসলে তো আপনার এই প্রেমের ক্লাস লাইভে দেখতে পেতাম না। বলে তাসফির থেকে মুখ ফিরিয়ে নিল। তামার দিকে তাকালো রূপা, দু হাতে তামার গালে আলতো করে ধরে আদরে গলায় বলল, মাম্মাম সরি তো, আর কখনো আর আমার মাম্মামকে রেখে একা কোথাও যাব না। তোমার বাবাই তো আমাকে জোর করে পাঠিয়েছে। মাম্মাম কি আর তামাকে ছাড়া একা থাকতে পারে বলো? একটু থামলো, জোরে একটা নিঃশ্বাস ছেড়ে আবারও বলল, সকালে আমার মাম্মামটাকে না দেখে অনেক বেশি মন খারাপ হয়েছিল জানো, তাই তো চলে আসলাম আমার মাম্মামটার কাছে। এবার তাকালো তামাকে তাকাতে দেখে রূপু হাসলো। মেয়েটার গালে আলতো করে চুমু দিয়ে বলল, অনেকগুলো আদর দিলাম তো, আর রাগ করে থেকো না, এবার একটু মাম্মামের সাথে কথা বলো, তা না হলে মাম্মাম কিন্তু আবারও অসুস্থ হয়ে দূরে চলে যাবে। তারপর তামা বলল না, চিৎকার করে বলে গলা জড়িয়ে ধরল রূপার। তার আদো বলিতে বলে উঠলো, যাবা না মাম্মাম, আর রাগ করে থাকবো না, তুমি যাবা না, বাবা বকা দেয় তো। রূপা বলল, আর কোথাও যাব না আম্মু, ইস মন খারাপ করে থেকো না মাম্মাম, বাবাই বকা দিয়েছে কেন তোমাকে? কথাটা বলে তাসফির দিকে তাকালো রূপা, রাগ মিশ্রিত গলায় বলে উঠলো, বকেছেন কেন ওকে? আপনাকে না বলেছি আমি না থাকলে ওকে কোনো কিছু বলবেন না, তবুও কেন বকেছেন ওকে? তাসফি বলল, শেষ হয়েছে তোমাদের মামের অভিমানের নাটক, বকেছি কেন সেটা না হয় ওকে জিজ্ঞেস করো। তাসফি কিছুটা দমকে ওঠে কথাটা বলতেই তামা রূপুকে আবারও জড়িয়ে ধরলো। মায়ের কোলে ওঠার জন্য চেষ্টা করলো, নেমে আসলো তাসফির কোল থেকে। রূপা তাসফির দিকে রাগি চোখে তাকাতে মেয়েটার হাতের দিকে ইশারা করলো তাসফি, আর বলল, তার শখ জেগেছে ব্যাগ নিয়ে আমার ভার্সিটিতে আসবে, সাথে তার নাকি বইও লাগবে, কিন্তু অন্য কোনো বই লাগবে না, তার শুধু তার মায়ের বইটাই চাই। রূপা বলল, তো কি হয়েছে, ডায়েরিটা নিয়ে এসেছে, তার জন্য আপনার বকা দিতে হবে? তাসফি বলল, শুধু নিয়ে এসেই তো ক্ষান্ত হয়নি, হারিয়ে ফেলেছিল, আর যাকে নিয়ে তুই এত সন্দেহ করেছিস সে এটা দিতেই এইখানে এসেছিল। শেষ কথাটা রূপর দিকে ঝুঁকে এসে চাপা সরে বলল। তাসফির থেকে চোখ সরিয়ে নিয়ে এবার কেনার দিকে তাকালো রূপা। কিয়ানা এতক্ষণ তাদের দিকে তাকিয়েছিল, দেখছিল তাদের ভালোবাসাময় ছোট্ট পরিবারকে। ডায়েরির প্রতিটা পাতার লেখাগুলো যেন একবার তার চোখের সামনে পরিপূর্ণভাবে ভেসে উঠল। এক নিমিষেই যেন ভুলে গেল তাসফির প্রতি তার ভালো লাগা থেকে ভালোবাসার রূপ নেওয়া অনুভূতির কথা। এই ভালোবাসার কাছে তাসফির প্রতি তার অনুভূতিটা ঠুকনো বলেই মনে হচ্ছে। রূপা বলল, সরি, আসলে আমি বুঝতে পারিনি। রূপার কথায় ভাবনাগুলো ছুটে গেল কিয়ানার। তার দিকে তাকিয়ে হালকা এসে বলে উঠল, না না ঠিক আছে আপু, আসলে সরি তো আমার বলা উচিত। অবাক হলো রূপা, মাথা জাকিয়ে মানে বলতেই কিয়ানা বলে উঠল, কারো জিনিস পারমিশন ছাড়া দেখা ঠিক না, তবুও আমি কৌতূহল দমাতে না পেরে আপনার ডায়েরিটা পড়ে ফেলেছি। আর শেষটা মানে আপনার অপারেশনের ঘটনাটা জানার জন্য এতটাই উগ্রীব হয়ে পড়েছিলাম যে তাসফি স্যারকে জিজ্ঞেস না করে আর থাকতে পারলাম না। কিছু বলল না রূপা। তাসফির দিকে তাকাতেই হালকা হাসলো সে, আর বলল, আমাকে নিয়ে লেখা তোমার অসমাপ্ত গল্প কাহিনী না হয় তুমি শেষ করো, আমি না হয় আমার মেয়েটার রাগ ভাঙাই। বলে রূপার গলা ছাড়িয়ে তামাকে কোলে নিতে লাগলো।
বাবার কাছে না যাবার জন্য হাত পা ছোটাছুটি করতে লাগলো, কিন্তু লাভ হলো না। তামাকে ছাড়িয়ে নিয়ে তারপর কোলে নিয়ে হাঁটতে লাগলো সামনে। তাদের যাওয়ার দিকে তাকিয়ে তারপর বেঞ্চের উপর উঠে বসলো রূপা। কিয়ানা বলে উঠলো, কিছু মনে করবেন না আপু। ডায়েরির প্রতিটা পাতার লেখাগুলো পড়ে যেন মনে হচ্ছিল সবকিছু চোখের সামনে ভাসছে। আপনাদের ভালোবাসা না বললেও ভালোবাসার সূক্ষ্ম দাগটা যেন কেটেছিল। শেষটা পরে মনে হয়েছিল আপনি হয়তো আপনার শেষের পরিণতিটা জানার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছিলাম। কিয়ানার কথাগুলো শুনে একটা হাসি দিল রূপা। তাসফি ও তামার দিকে তাকিয়ে তারপর বলল, ঠোঁটে হাসিটা বজায় রেখে বলে উঠলো, এদেরকে দেখছো না? এদের দুজনের জন্য আমি ফিরে এসেছি এইখানে। এদের ভালোবাসার জোরে ফিরে এসেছি, পেয়েছি নতুন জীবন। কিছু বলল না কিয়ানা, শুধু তাকিয়ে থাকলো রূপার দিকে। রূপা সেভাবেই বলতে লাগলো, চেন্নাই যাবার পর বেশ কিছু টেস্ট দেয় ডক্টররা। জানতাম না রিপোর্টে কি ছিল, কিন্তু বুঝতে পেরেছিলাম আমার হাতে বেশি সময় নেই। আমাকে হারানোর ভয়ে ভিতরে ভিতরে একদম শেষ হয়ে পড়েছিল তাসফি, তবে কখনোই আমাকে বুঝতে দিত না। কিন্তু এই পাগলটা তো জানতো না এতটুকু বোঝার ক্ষমতা আমার আছে ওনাকে। অপারেশনের আগের রাতগুলোতে একদিনও ঘুমাননি উনি। প্রতি রাতে আমাকে জড়িয়ে ধরে শুধু চোখের পানি ফেলতেন। আমি বুঝতে পারলেও কিছু বলতাম না। আমাকে ওটিতে নিয়ে যাবার পর আমি শুধু একটা কথাই ভেবেছিলাম, হয়তো আমি আর কখনো বেঁচে ফিরতে পারবো না, দেখতে পারবো না আমার ভালোবাসার মানুষগুলোকে। বারবার শুধু নিজের স্মৃতিতে নেবার চেষ্টা করছিলাম। তাসফি আর তামার নিষ্পাপ চেহারাটা। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে থামলো রূপা। সেই কথাগুলো আবারও মনে করে কষ্ট হতে লাগলো তার। তবুও নিজেকে সামলে নিয়ে আবারও বলতে লাগলো। নিজের জ্ঞান ফেরার পর যখন তাসফিকে দেখলাম, তখন ওকে চিনতে পারছিলাম না আমি। শুধু মনে হচ্ছিল সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটাকে আগেও কোথাও দেখেছি আমি, কিন্তু মনে করতে পারিনি। তারপর নাকি আবারও শুরু হয়েছিল আমার চিকিৎসা। দীর্ঘ 7 মাস পর আমি সুস্থভাবে ফিরে আসি সবার মাঝে, আমার ভালোবাসার মানুষগুলোর কাছে। ডক্টররা বলেছিল এমন ক্রিটিক্যাল রোগীর বেঁচে থাকাটা একটা লাখ, কিন্তু আমি জানি তাসফির ভালোবাসার জোরে আর তামার মুখে মা ডাকটা শোনার জন্য আমি ফিরে এসেছি। নীরবতায় ছেয়ে গেল দুজনের মাঝে। তৎক্ষণাৎ কেউ কিছু বলল না। বেশ কিছুটা সময় নিয়ে রূপা আবারও বলতে লাগলো, ঢাকায় আসার পর তাসফি আর তামার সাথে সময় কাটাতে কাটাতে নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসি। মাঝে মাঝে সমস্যা হলেও তেমন একটা গুরুত্ব দেয়নি। তাসফি আর আমাদের মেয়েকে নিয়ে যখন আমি থাকতে শুরু করি, আমাদের ভালোবাসার সংসার কাটাতে শুরু করি, মেয়েটাও বড় হতে থাকে। কিন্তু প্রায় 4-5 মাস আগে আবারও প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, আর আমি জ্ঞান হারাই হঠাৎ করেই। তাসফি সময় নষ্ট না করে আমাকে নিয়ে যায় ডক্টর রিয়াদের কাছে। কয়েকটা টেস্ট করে কিছু সমস্যা হয়েছে আবারও বলে, কিন্তু কি সমস্যা সেটা পুরোপুরিভাবে ধরতে পারেনি। তাসফি আর কোনো রিস্ক নিতে চান না, তাই পাসপোর্ট ভিসা রেডি করে আবারও 2 মাস আগে চেন্নাই নিয়ে যান। ওখানে নর্মাল ট্রিটমেন্ট চলতে থাকে। তাসফি আমার সাথে থাকতে চাইলেও থাকতে পারেনি। তামা এবং ভার্সিটির জন্য আসতে হয়েছে। বড় চাচার সাথে 2 মাস সেইখানে ছিল। স্বামী সংসার ছেড়ে আবারও সেখানে থাকতে হয়েছে। কালকে রাতের ফ্লাইটে ঢাকায় পৌঁছেছি। কিছু বলতে পারলো না কিয়ানা, শুধু অনুভব করতে লাগলো তাদের ভালোবাসার মাত্রাটা ঠিক কতটা। একে অপরকে বিশ্বাস করলে এতটা বিশ্বাস করা যায়। কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না কিয়ানা, তবু অজান্তেই তার মুখ দিয়ে বেরিয়ে আসলো, এভাবে বেঁচে থাকুক তোমাদের ভালোবাসা আপু, অনেক ভালো কাটুক তোমাদের ভবিষ্যৎ জীবন। কিয়ানার কথার মাঝে তামাকে নিয়ে তাসফি দাঁড়ালো তাদের সামনে আর বলে উঠলো, এতদিন পর মাম্মামকে পেয়ে তার বাবাইকে ভুলে গিয়েছে মেয়েটা, নাও ওকে সামলাও। বলার আগে রূপার কোলে উঠে গেল তামা। কিয়ানার দিকে তাকিয়ে হালকা এসে বলে উঠলো, আজকে আসি, অন্যদিন দেখা হবে। বলে মেয়েকে নিয়ে তাসফির হাত ধরে হাঁটতে লাগলো রূপা। কিঞ্চিত রাগ দেখিয়ে চাপা সরে বলে উঠলো, এই অসুস্থ শরীর নিয়ে একা একা কেন আসতে গেলি ভার্সিটিতে? কালকে শেষ রাতে বাসায় এসেছিস, সেই খেয়াল কি আছে তোর? বেয়াদব, শরীরটাকে বিশ্রাম না দিয়ে ছুটে আসলি কেন? বাসায় গেলে কি ওকে পেতি না? আপনি বা ওকে আনতে গেলেন কেন? 2 মাস পর আপনাদের কাছে পেয়েছি, এমনিতেই কম কষ্ট পাইনি আমি। সকালে ঘুম থেকে উঠে আপনাদেরকে না দেখে কতটা খারাপ লেগেছিল জানেন? কতদিন পর আপনাদেরকে কাছে পেয়েছি। রূপার কথার ভঙ্গিতে এবার কিছুটা নরম হলো তাসফি। হালকা এসে বলে উঠলো, মেয়ে তো রাগ জেদ পুরোটাই তোর পেয়েছে। সকালে তোকে দেখে বলে, বাবাই আমাকে নিয়ে চলো তোমার সাথে, মাম্মামের সাথে আরি, একদম কথা বলবো না। আনতে না চাইলেও শুরু করে দেয় কান্নাকাটি, বাধ্য হয়ে আনতে হয়েছে। রূপা বলল, ইস বললেই হলো নাকি? রাগ জেদ সবকিছুই আপনার মতো হয়েছে ওর। রাগ তো সবসময় নাকের ডগায় লেগেই থাকে আপনার। রূপার কথার ভঙ্গিতে হেসে উঠলো তাসফি। তাসফিকে হাসতে দেখে তামাও খিলখিল করে হেসে উঠলো। ওদের হাসি দেখে রূপাও হেসে উঠলো। মনে মনে বলে উঠলো, নজর না লাগুক আমার ভালোবাসার মানুষগুলোর দিকে। এক ধ্যানে তাদের দিকে তাকিয়ে আছে কিয়ানা। আপন মনে ভেবে চলেছে কিছু একটা। মনে মনে ভীষণ অপরাধবোধ হতে লাগলো তার। এত
সুন্দর ভালোবাসার মাঝে কিভাবে তৃতীয় ব্যক্তি হয়ে ঢোকার ইচ্ছা জাগলো তার মনে। তাসফি ও রূপার এই ভালোবাসার কাছে তার সদ্য জন্ম নেওয়া ভালো লাগা থেকে ভালোবাসা নাম দেওয়ার অনুভূতিটাকে নিছক তুচ্ছ বলেই মনে হচ্ছে তার কাছে। তাসফি ও রূপার যাবার দিকে তাকিয়ে মনে মনে বলে উঠলো, শত শত বছর বেঁচে থাকুক এমন ভালোবাসা। তাসফি ও রূপা বাসায় আসতেই উৎসবে মুখরিত পরিবেশ হয়ে গেল পুরো বাসাটা। কাজিন দলের সবাই না থাকলেও রিফা, রিমি আর রাহাত আছে। রাহাত পড়াশোনা শেষ করে ঢাকায় একটা কোম্পানিতে আছে, সেই সুবাদে রাহাতে ঢাকায় থাকা। রূপার ফেরার কথা বলে বাসায় আনা হয়েছে কয়েকদিনের জন্য। সবাই মিলে ঢাকায় আসার কারণ, রূপা ফিরে আসা হলেও আরো একটি কারণ আছে। 1 মাস পর রিফার বিয়ে, তারই কেনাকাটার জন্য আসতে হয়েছে সবাইকে। সবকিছু মিলে যেন আনন্দে মেতে উঠেছে পুরো পরিবার। রিমির 2 বছরের ছেলে রাজু এবং তামা মিলে পুরো বাসাটা ছোটাছুটি করতে চলেছে। রিফাপুর বিয়ের কেনাকাটার কথা চলছে, কিভাবে কি করবে সবকিছু নিয়ে আলোচনা করলো বড়রা। সিদ্ধান্ত হলো তাসফি আগামীকাল সবাইকে নিয়ে শপিং এ যাবে, আর বড়রা তাদের সময় মতো করে নিজেদের কেনাকাটা করে নিবে। আলোচনা সমাপ্তি করে সবাই মিলে আড্ডা দিতে লাগলো। আড্ডা শেষে খাওয়া দাওয়া শেষ করতেই তারপর প্রায় 12টা বেজে গেল। তারপর যে যার রুমে চলে গেল ঘুমানোর জন্য। রূপা বলল, এবার তো ঘুমাও মাম্মাম, অনেক রাত হয়েছে তো। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে মেয়েকে নিয়ে শুয়ে আছে, ঘুমানোর চেষ্টা চালিয়ে গেল, সফল হতে পারলো না রূপা। তামা হাত নাড়িয়ে বলে উঠলো, এভাবে এভাবে কলো বাবাইয়ের মতো, না হলে তো ঘুম আসবে না। তারপর রূপা বলল, করছি তো আম্মু, এবার তো অন্তত ঘুমাও। তামা বলল, তুমি পালো না মাম্মাম, বাবার মতো করো, এভাবে এভাবে। আবারও হাত দিয়ে ইশারা করলো তামা। এবার খুব বিরক্ত হলো রূপা। এবার কিছু বলতে চাইলে তাসফি রুমে ঢুকলো আর বলল, মাম্মাম কি পারছেন আম্মু? তাসফির ডাকে সেদিকে তাকালো তামা। আবারও হাত নাড়িয়ে বলে উঠলো, দেখো বাবাই, মাম্মাম তো এভাবে এভাবে করতে পারে না। তারপর তাসফি বলল, ও এই ব্যাপার, আসো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি বলে হাতের কোলে তুলে নিল। বড় লাইটটা অফ করে ডিম লাইটটা জ্বালিয়ে দিল। তারপর বিছানায় শুয়ে পড়লো। সাথে সাথে তাসফির বুকের উপর শুয়ে পড়লো গলা জড়িয়ে তামা, আর সে আস্তে আস্তে থাপা দিতে লাগলো। সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে রূপা বলে উঠলো, বাহ, ভালোই তো, খুব সুন্দর অভ্যাসে পরিণত করেছেন ওর। এখন থেকে প্রতিদিন অনেকবার ওকে ঘুম পাড়াবেন, আমার আর কি। তাসফি বলল, তুমি বললে সবকিছুই করতে রাজি আছি আমি রূপসানা। হালকা হেসে দিল রূপা। তারপর বলে উঠলো, বালিশে মাথা রেখে দেখতে লাগলো বাবা আর মেয়েকে। শরীরে উষ্ণ ছোঁয়া, হালকা ঘুমটা ভেঙে গেল রূপার। একটু নড়েচড়ে উঠতেই বুঝতে পারলো কে একজন গভীরভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে তাকে। ঘুমটা পুরোপুরি ছুটে গেল তার। সহসই বুঝতে পারলো তাকে জড়িয়ে ধরা মানুষটাকে। মেয়েকে রেখে মানুষটা এপাশে এসে কখন ঘুমিয়েছে সে বুঝতেই পারেনি। এবারও নড়েচড়ে উঠতেই সেই দিক থেকে ঘুম ঘুম কণ্ঠে ভেসে আসলো, নরে না রূপসানা। অবাক হলো রূপা, এত রাতে জেগে আছেন উনি। আস্তে করে বলে উঠলো, ঘুমাননি আপনি? তাসফি বলল, রূপু বলল, কেন? তাসফি বলল, এতদিন পর বউকে কাছে পেলাম, ঘুম কি আর সহজে ধরা দিবে? কিছু বলল না রূপা। তামার দিকে তাকিয়ে একবার দেখলো মেয়েটা গভীর ঘুমে। এবার পিছন ফিরে তাকালো তাসফির দিকে। রূপাকে ঘুরতে দেখে মিটিমিটি করে তাকালো সে। ইশারায় বলে উঠলো, কি হয়েছে? রূপা তৎক্ষণাৎ কিছু বলল না। তাসফিকে জড়িয়ে ধরে গলায় মুখ লুকালো আর বলল, অনেক মিস করেছি তোমাকে, অনেক বেশি। আর কখনো একা কোথাও থাকতে বলবে না, তোমাদের ছাড়া আমি কিছুতেই ভালো থাকতে পারবো না। তাসফি বলল, আর কখনো আমাদেরকে রেখে একা একা থাকতেও হবে না তোমার। তুমি বললে এইখানে আমাদের সাথে থাকতে পারবে সব সময়। তারপর রূপা বলল, তুমি না বললো কিন্তু আমি তোমাদের সাথেই থাকবো। কথাটা বলে হালকা হেসে উঠলো রূপা। তাসফিও হেসে উঠলো তার সাথে তাল মিলিয়ে। রূপাকে গভীরভাবে নিজের সাথে মিশিয়ে আস্তে করে বলে উঠলো, তুমি বললে কিন্তু আজ রাতে অনেক কিছুই করতে পারবো। রূপা বলল, আমি কি বারণ করেছি নাকি? তো গাইস, বাকিটুক আর তোমাদের জানতে হবে না, তো বাকিটা ইতিহাস আর জানতে হবে না। গল্পটা আজকে এইখানেই এন্ড করা হলো। তো তোমরা যারা যারা পুরো গল্পটা দেখেছো, মানে 1 থেকে শেষ পর্যন্ত যারা যারা দেখেছো, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা যে পুরো গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে। আর হ্যাঁ গাইস, যারা যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব বা নতুন নতুন গল্প আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। আর নেক্সটে তোমরা কেমন গল্প চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।